মুন্সিগঞ্জের সিরাজদিখানে থানায় হামলা ভাঙচুর, নিখোঁজ শিক্ষার্থী রোমান শেখের সন্ধান চেয়ে জড়ো হয়েছেন স্থানীয়রা। অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন জেলায় রাতভর অভিযান, গাজীপুরে মামলার আসামিসহ ৪৮ জন গ্রেফতার, নেওয়া হবে আদালতে। বিএসএফ কেটে দেওয়ার ৬ মাস পর ফেনীর বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণ শুরু, শূন্যরেখা অংশে আপাতত বন্ধ কাজ, বর্ষার আগেই সংস্কার চায় গ্রামবাসী। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। ৩ সপ্তাহ ধরে নিখোঁজ শিক্ষার্থী রোমান শেখের সন্ধান এবং অপহরণকারীদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় ভাঙচুর করেছে স্থানীয়রা। বেলা ১১টায় থানার সামনে জড়ো হয় রোমান শেখের সহপাঠী, স্বজন সহ গ্রামবাসী। এরপর মিছিল নিয়ে ভেতরে প্রবেশ করে তারা। বিক্ষোভ মিছিল করার এক পর্যায়ে থানা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রোমান শেখ। সে বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। স্বজনদের অভিযোগ, রোমান শেখকে অপহরণের সুস্পষ্ট অভিযোগে মামলা করা হয়। এই মামলায় গ্রেফতারও আছে একজন, কিন্তু আসামিকে রিমান্ডে না নিয়ে তদন্তে গড়িমসি করছে পুলিশ। এমন অভিযোগে সকালে থানা প্রাঙ্গণে জড়ো হয়ে হামলা চালায় স্বজন আর শিক্ষার্থীরা। এ সময় থানায় লাগোয়া মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও গাড়িও ভাঙচুর করা হয়। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সুব্রত সাহা রনকের সাথে। সুব্রত, এখন থানার কি অবস্থা? হামলাকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশ, জানতে চাই। অ্যাকচুয়ালি হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নিচ্ছে না। অসহায়ের মতো পুলিশ দাঁড়িয়ে আছে থানা প্রাঙ্গণে এবং সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজদিখানের থানার অনেকগুলো গাড়ি ভাঙচুর, ভিতরের আসবাবপত্র ভাঙচুর হয়েছে এবং সহকারী পুলিশ সুপারের ব্যক্তিগত গাড়ি এবং পুলিশ সরকারি গাড়ি এখানে ভাঙচুর হয়েছে। এখনো ছাত্র জনতা বা থানার ভিতরে অবস্থান করতেছে এবং দফায় দফায় মিছিল দিচ্ছে তারা অপহরণকারীদের বিচারের দাবিতে। তারা এবং রোমান শেখের লাশ খুঁজে বের করার জন্য, অথবা জীবিত অথবা মৃত তাকে বা খুঁজে বের করার জন্য তারা মিছিল করতেছে সিরাজদিখান থানায়। সুব্রত জানাচ্ছিলেন বিস্তারিত, ধন্যবাদ আপনাকে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ১.৫ শতাধিক গ্রেফতার হয়েছে। গাজীপুর মহানগর জেলায় ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর থেকে আটক করা হয়েছে ৪০ জনকে। এছাড়া চাঁদপুর থেকে ২৩, পাবনা থেকে ২, পটুয়াখালীতে ৩, খাগড়াছড়িতে ১৮, চুয়াডাঙ্গায় ৭, বরিশালে ১৭ এবং জামালপুরে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর বিভাগের ৮ জেলা থেকে অপারেশন ডেভিল হান্টে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। তারা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ অধিদপ্তরের কর্মকর্তারা। টাঙ্গাইলে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে ২ কসাইকে পিটুনি দিয়ে ভোক্তা অধিদপ্তরে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সকালে পৌরসভার বিশ্বাস বেদকা এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে আনোয়ার ও নূর মোহাম্মদ নামে ২ কসাইয়ের দোকানে মাংস কিনতে যান ক্রেতারা। এ সময় সেখানে গরুর মাথাসহ বেশ কিছু অংশ না থাকায় ক্রেতাদের মনে সন্দেহ জাগে। এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কসাই দুজন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের পিটুনি দেয় স্থানীয় জনতা। পরে পুলিশের সহায়তায় দুজনকে ভোক্তা অধিদপ্তরে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। প্রায় ৬ মাস পর সংস্কার কাজ শুরু হয়েছে ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বল্লামুখা বাঁধের।
বাংলাদেশ অংশে বাঁধটি পুনর্নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মূল অংশের সংস্কার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 0 পয়েন্টে বল্লামুখার 250 মিটার অংশে কাজ শুরু করা যাচ্ছে না। বর্ষার আগে কাজটি শেষ করতে না পারলে নতুন করে বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের। গত বছর পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। নিজ শহর বাঁচাতে সীমান্তবর্তী বল্লামুখায় বাঁধ কেটে দেয় বিএসএফ। এতে প্লাবিত হয় ফেনী সহ কয়েক জেলা। দেরিতে হলেও সেই বাঁধ সংস্কার শুরু হয়েছে। বেড়িবাঁধের 70 মিটার অংশ সহ বিভিন্ন স্থানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এখন সমস্যা হচ্ছে যে বেড়িবাঁধ সংস্কারের কাজের জন্য বিএসএফ বাধা দিয়েছে। আমাদের বিজিবি ভাইদের উপস্থিতিতে ইনশাল্লাহ পুনর্নির্মাণ কাজ চলতেছে। বস্তা দিব, এই সাইডে বস্তা দিব, ওই পাশে বলক টলক দিয়ে এটা এইভাবে মজবুত এইভাবে করতে। বিএসএফে বাধা দিছিল এখানে বানতে, ঠিক আছে। মানে আমাদের বাংলাদেশের বিজিবি ভাইয়েরা থাকার কারণে মানে এটা একটু ভালো দিকে হয়েছে। এখন মজবুত করে করলে ইনশাল্লাহ টিকবো, বুঝেন না। এটা তো আর বালু দিয়ে বস্তা দিয়ে বদি হেভি করে সোরা করে বাঁধে টিকবো ইনশাল্লাহ। নিয়মের ভিতরে কিছু জায়গা ওই যে 150 গজের ভিতরে পরে সেইটা ওদের সাথে আলোচনা সাপেক্ষে বা আমাদের সাপেক্ষে এটা কাজ এতটুকুই, এত বাধা দেওয়ার কিছু ছিল না। 2024-এ যে ভয়াবহ বন্যা হয়েছিল, সে বন্যার পানি ঢুকার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এটি। এখন এখানে চলছে সংস্কার কাজ। এখানকার বাসিন্দাদের দাবি কাজটি যেন টেকসই হয়। বাঁধের বল্লামুখা পয়েন্টের শূন্য রেখায় সবচেয়ে বড় ভাঙন রয়েছে। সেখানে এখনো কাজ শুরু হয়নি। বল্লামুখের যে মূল ভাঙ্গন, এই ভাঙ্গনটা কিন্তু এটা এখনো এটার কাজ শুরু না করে বাকি যে দুইটার কাজ শুরু করা হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে যে এই ভাঙ্গন। এখনো আমরা আসলে ঝুঁকি অবস্থায় আছি। প্রত্যেকবার বন্যার সময় ইন্ডিয়ার দিকে পানি উঠার আশঙ্কা থাকলে বাংলাদেশের দিকে কাইটা দেয়, আর এটা আমরা বাঁধতে চাইতেছি, আমাদেরকেও বাঁধতে দিচ্ছে না আর কি। বাঁধটা এইভাবে ব্যাঙ্গে এইভাবে থাকে তাহলে ভবিষ্যতেও আমরা সব সময় আমরা এইভাবে এই বন্যার কবলিত হয়ে আমরা মৃত্যুমুখে পতিত হতে হবে। কিন্তু ভারতের পক্ষ থেকে সম্ভাব্য বাধা আসতে পারে এমন আশঙ্কা থেকে বল্লামুখা অংশের শূন্য রেখায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বল্লামুখের বিদ্যমান যে বাঁধ আছে, যা কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত আছে, সেটা কিছুটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। এটা একটু চ্যালেঞ্জ আছে। এটা যথাসময়ে আমরা কাজ শুরু করতে গেলে বলতে পারবো যে এর ভবিষ্যৎ কি হবে। মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থানে ভেঙেছে, যা সংস্কারে সরকারের 20 কোটি 68 লাখ টাকা ব্যয় হবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখা থেকে সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে সিসি ক্যামেরাটি খুলে নেওয়া হয়। এর আগে সকালে এ বিষয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়। গত 10 ফেব্রুয়ারি বুরুঙ্গামারী উপজেলায় 162 বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছিল। বিষয়টি নজরে এলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবির অধিনায়ক বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। প্রায় 2.25 ঘন্টা পতাকা বৈঠকের পর ক্যামেরা খুলে নিতে সম্মত হয় বিএসএফ। রাজশাহীর তানোরে আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় একটি খাস জমির দখল নিতে বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি জমির দখল না ছাড়লে ওই বাড়ির নারী সদস্যকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগকারী ও অভিযুক্ত কেউই অবশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নন। পুলিশ বলছে এই বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মামের চোখে মুখে আতঙ্কের ছাপ। তাদের অভিযোগ, গত 2 ফেব্রুয়ারি বিকেলে এই বাড়িটি দখলে নিতেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারী পালিয়ে গেলেও গোটা বাড়ি জুড়ে চালানো হয়েছে তাণ্ডব। এ সময় বাড়ির একপাশে আগুনও দেওয়া হয়। আমার হাজবেন্ড নাই, আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করি। আমার মেয়েরা শহরে থাকে, আমি একাই এখানে থাকি। মেয়েরা আসা যাওয়া করে। এই জহির মানুষ লাগিয়ে দিয়েছে, আমাকে অনেকভাবে অত্যাচার করছিল।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘ 15 বছর থেকে তানোরের আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নিগোষ্ঠী অধ্যাসিত এই এলাকায় খাস জমিতে বসবাস করছেন তারা। এখন হঠাৎ করে জমিসহ বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করছেন জহিরুদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী। এতে রাজি না হওয়াতে তাদের ওপর এই হামলা। বেশ কিছু লোকজন নিয়ে গাড়ি টাড়ি নিয়ে এসে চলে আসছে এবং তাদের প্রত্যেকের কাছে অনেক ধারালো অস্ত্র ছিল। আম্মু কোনো মতো ওখান থেকে পালিয়ে গেছে। আম্মুকে যখন পারিনি তখন ওই যে গেট যেটা ভেঙে একবারে শেষ করে দিছে, বাসায় ঢুকছে, কাটাকাটি করছে। তানোর উপজেলার শিমুলপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক দখলের অভিযোগ রয়েছে। তার ভয়ে তটস্থ পল্লীর অনেক পরিবার, তবে হামলার ভয়ে মুখ খুলতে চান না কেউ। জোর জবর করে এই যেখানে সেখানে ভাঙ্গিয়া চুরে এভাবে করে দিয়েছে, এটা আমার জায়গা, আমি লিব। এদিকে বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেন অভিযুক্ত ব্যবসায়ী। বলেন হামলা ও আগুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। ওই জায়গাটা তো উনার না, জায়গা তো আমার। কাগজ নিয়ে ওনাদেরকে ডাকেন, ওনাদের বাড়িটা যে ওনাদের জায়গার উপরে বা তো ওইটা পেপারস নেন। পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। অভিযোগ আমরা পেয়েছি, ঘটনার যে সার্বিক বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া হিসেবে আমরা মামলা রুজুর দিকে যাচ্ছি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 2:30টার দিকে বালিগাঁও সেতুতে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে ঘুমিয়ে থাকা হেলপার জাহাবীরের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়, তবে আগুনের কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কর্মকর্তারা জানান তদন্ত চলছে। নিহত জাহাবীরের বাড়ি লৌহজং উপজেলা পালগাঁও গ্রামে। কন্টেন্ট ক্রিয়েটর ও লেখক নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 2টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যায়। স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে আগুন, তবে এর আগে পড়ে যায় বাড়িটি। আগুনে একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাফির পরিবার জানায় আগুনে অন্তত 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারা আগুন দিয়েছে তা জানা যায়নি এখনো। দেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে একের পর এক মারা যাচ্ছে ডলফিন। গেল 8 বছরে 44টি ডলফিনের মৃত্যু ভাবিয়ে তুলেছে গবেষকদের। আশঙ্কা, এভাবে চললে দ্রুতই এটি বিলুপ্ত হয়ে যাবে। কারণ অনুসন্ধানে বিভিন্ন সংস্থা একাধিকবার কমিটি গঠন করলেও কাজের কাজ কিছুই হয়নি। 4 ফুট দৈর্ঘ্য ও 11.8 কেজি ওজনের গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিনটি গত বুধবার ভেসে ওঠে রাউজানে আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশে সিপাইঘাটে। গায়ে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। এ নিয়ে হালদা নদীতে গেল 8 বছরে মারা গেল 44টি ডলফিন। চলতি বছরে এটি প্রথম ডলফিনের মৃত্যু। সর্বশেষ 43তম ডলফিনের মৃত্যু হয়েছিল 2024 সালের 18 ডিসেম্বর। সুরতহাল রিপোর্ট এবং তদন্তে দেখা গেছে হয় মাছ ধরার জালে আটকে, নয়তো ড্রেজারের আঘাতে কিংবা ভয়াবহ দূষণের কারণে মারা যাচ্ছে এসব ডলফিন। যেই নদীর মধ্যে আপনার ডলফিন থাকবে, ডলফিনের সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে ওখানে কিন্তু আপনার মাছের সংখ্যাও বাড়বে। দ্যাট মিনস ওই নদীর স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আপনার ভালো আছে। ডলফিনের যদি আপনার খুব দ্রুত যদি আপনার মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার ওই নদীর স্বাস্থ্য ব্যবস্থার উপর কিন্তু একটা অশনি সংকেত। গাঙ্গেয় প্রজাতির এসব ডলফিন বিশ্বেই অনেকটাই বিরল। জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও বাঁচাতে উদাসীন সব সংস্থা। হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং সকল প্রকার জাতীয় মাছ রক্ষা কমিটি নামে গঠিত কমিটিও তেমন তৎপর নয়। হালদা নদীর ডলফিন কনজারভেশনের জন্য কিন্তু স্পেশালি মৎস্য অধিদপ্তর কিন্তু লায়েবল, কারণ তারা যেহেতু হালদা এটাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে, এটার ম্যানেজমেন্টের দায়িত্ব মৎস্য অধিদপ্তর, সুতরাং এটাও তারা তাদের দায় এড়াতে পারে না।
একের পর এক ডলফিনের মৃত্যুর জন্য নদীর নাব্য হ্রাস এবং ভয়াবহ দখল দূষণকেও দুষছে মৎস্য বিভাগ। 2012 সালে মিঠা পানির এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতি হিসেবে লাল ক্যাটাগরিভুক্ত করে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ICUN। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রথমবারের মতো যমুনা রেল সেতু দিয়ে চলাচল করল যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল 11:15টার দিকে নবনির্মিত এই রেল সেতু পাড়ি দেয়। এরপর থেকে এই সেতুর এক লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে রেল সেতুটি। এরপর 2 লাইনই ট্রেন চলাচল শুরু হবে। নতুন এই সেতু চালুর পর বন্ধ হয়ে যাবে যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল।